এই লেকের মধ্যে আছে সোনার খনি, যেই খনি পাওয়ার লোভে অনেক মানুষ বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সোনার খনির সন্ধানে বেরিয়ে পড়ে জন নামের একটা লোক, আর তার এই অভিযানের সঙ্গী হয় একটা কুকুর। গল্পের সময়টা 1990 সালের শেষের দিকে। ঠিক সেই সময় কানাডার ইউকনে স্বর্ণের সন্ধান পাওয়া যাচ্ছিল। এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে মানুষজন স্বর্ণের খোঁজে সেখানে চলে আসে। সেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ার কারণে তারা কুকুরদেরকে সেই বরফের ভেতরে দৌড়াতে বাধ্য করত, যেন সেখানকার বরফগুলো গলে যায় আর তাদের স্বর্ণ খুঁজতে সুবিধা হয়। আর এ কারণেই তখনকার সময় কুকুরদের অনেক ডিমান্ড ছিল। কিছু অসাধু মানুষ কুকুরদের ধরে নিয়ে গিয়ে বেশ দামে বিক্রি করত। আমরা ক্যালিফোর্নিয়ার একটা শহরে বাক নামের একটা কুকুরকে দেখতে পাই। বাক তার মালিক জর্জ মিলারের সঙ্গে সেই শহরেই বসবাস করে। সে অন্যান্য কুকুরদের থেকে সম্পূর্ণ আলাদা। বাকের মধ্যে ছিল দুরন্তপনা, চঞ্চলতা আর মানুষের মতো বুদ্ধি। তাছাড়া সে খুব বড় আর শক্তিশালী একটা কুকুর। কিন্তু বাক তার মধ্যে থাকা এসব গুণগুলো দিয়ে তার মালিক জর্জ মিলার ও তার পরিবারের কাউকে কখনো খুশি করতে পারেনি। কারণ সে যখন বাড়ির ভেতরে হাঁটাচলা করত, বাড়ির প্রতিটা জিনিসই কেঁপে কেঁপে উঠত। অন্যদিকে সেই শহরের প্রতিটা মানুষই বাঘকে খুব ভালোবাসত, কারণ সে উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করেনি। বাঘ নিজের ইচ্ছা মতো শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতো, আর সে সুযোগ পেলেই সব মানুষের উপকার করত। সেই শহরে ঘুরে বেড়ানোর সময় বাঘকে একটা খারাপ লোক দেখতে পায়। লোকটা নিউজ পেপারে দেখে এই ধরনের কুকুর ইউকনে অনেক বেশি দামে বিক্রি করা যায়। অন্যদিকে আজ জর্জ মিলারের জন্মদিন। তার জন্মদিনের কারণে সে তার বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করেছে, আর এই জন্য তাদের বাড়িতে অনেক ধরনের খাবার রান্না করা হচ্ছে। এত খাবার দেখে বাঘ রান্নাঘরে ঢুকে পড়লে তারা সবাই মিলে সেখান থেকে তাকে বের করে দেয়। একটু মন খারাপ করে বাঘ বাগানের দিকে চলে যায়। সেখানে একটা খরগোশকে দেখতে পেয়ে সে তাকে তাড়া করতে থাকে। আসলে বাঘ কোনো প্রাণীদের ক্ষতি করে না, বরং সে এভাবেই ছোটাছুটি করে তাদের সাথে খেলা করে। খেলা শেষ করে বাঘ বাড়িতে ফিরে এসে দেখে একটা টেবিলকে নানা রকম খাবার দিয়ে সাজানো হয়েছে। এদিকে জর্জ মিলার তার ফ্যামিলির সাথে ছবি তুলছে। এমন সময় বাঘ মুখে একটা হার নিয়ে জর্জ মিলারের পাশে এসে দাঁড়ায়, কারণ সেও তাদের সাথে ফ্যামিলি ফটো তুলতে চায়। বাঘের মুখে হার দেখতে পেয়ে তারা সবাই মিলে টেবিলের দিকে তাকিয়ে দেখে বাঘ খাবারগুলোকে একেবারে তছনছ করে রেখেছে। আসলে সে এটা ইচ্ছে করে করেনি, ছবি তোলার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। বাঘের আগে কখনো এমন ধরনের ক্ষতি করেনি। সে তার মালিককে কথাটাই বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু শাস্তি স্বরূপ তার মালিক তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তারপরও সে বাড়ির সামনে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর আকাশে বিদ্যুৎ চমকালে বাঘ অনেক ভয় পেতে থাকে, কারণ রাতের বেলা সে আগে কখনো বাইরে থাকেনি। বাঘ তখন দূরে দেখতে পায় তাকে কেউ একজন ডাকছে। লোকটা আর কেউ নয়, বরং সে হলো সেই খারাপ লোকটা। লোকটা আসলে বাঘকে অন্য একটা শহরে বিক্রি করে দিতে চাইছে। বাঘ তখন তার সরল মন নিয়ে লোকটার কাছে যায়। লোকটা তাকে বিস্কুটের লোভ দেখিয়ে তাকে ফাঁদে ফেলে একটা বাক্সের মধ্যে বন্দি করে ফেলে। বাঘ তখন বাক্সের ফাঁকা দিয়ে দেখতে পায় সেই খারাপ লোক অন্য একটা লোকের কাছ থেকে টাকা নিচ্ছে। এর মানে হলো বাঘকে এই লোকটার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বাঘ চিৎকার করে তার বাসার মালিককে ডাকার চেষ্টা করে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয় না। এরপর সেই লোকটা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাঘ অনেক সময় ধরে ক্ষুধার্ত আর ক্লান্ত থাকার কারণে সেই বাক্সের ভেতরে ঘুমিয়ে পড়ে। এরপর যখন সে চোখ খোলে তখন দেখতে পায় একজন লোক সেই বাক্সের দরজা খোলার চেষ্টা করছে। বাঘ তখন দরজা ভেঙে তার উপর আক্রমণ করে। লোকটা তখন লাঠি দিয়ে বাঘকে আঘাত করলে বাঘ ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে ওখানে দেখতে পায় তার মতো অনেক কুকুরকে খাঁচার ভেতরে বন্দি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর বাঘ সুযোগ পেয়ে আবার লোকটার উপর আক্রমণ করে, আর অবশেষে সে ওখান থেকে পালিয়ে যায়। বাঘ বাইরে এসে এতটাই অবাক হয়ে যায় যে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে নিজেকে একটা জাহাজের ওপরে দেখতে পায়। তার চারপাশে অনেক পানি থাকার কারণে সে চাইলেও সেখান থেকে পালাতে পারবে না। এটা হলো অ্যান্টার্কটিকা মহাসাগর, যার উপর দিয়ে তাকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটা একদম আলাস্কার কাছাকাছি চলে এসেছে। সেখান থেকে স্বর্ণের খনি খুবই কাছে। এরপর বাঘকে জাহাজ থেকে নামিয়ে আলাস্কা বাজারে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় বাঘ খেয়াল করে আশেপাশের সবাই তার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু দূর যাওয়ার পর বাঘ দেখতে পায় সাদা সাদা বরফ দিয়ে সেখানকার রাস্তা ঢাকা।
হালকা, আর আকাশ থেকে সাদা সাদা বরফ পড়ছে। সে তার জীবনের প্রথম এই ধরনের পরিবেশে এসেছে। বাঘ এত সুন্দর দৃশ্য দেখে অনেক খুশি হয়। যাওয়ার সময় বাঘের একটা লোকের সঙ্গে ধাক্কা লাগে, আর এই লোকটার নাম জন। জন তার সকল জিনিসপত্র এখান থেকে বিক্রি করে চলে যাচ্ছে। জনের সাথে বাঘের ধাক্কা লাগার সময় তার মাউথ অর্গানটা নিচে পড়ে যায়, আর এটা দেখতে পায় বাঘ। বাঘ সাথে সাথে সেই মাউথ অর্গানটা তার মুখে করে লোকটাকে ফেরত দিতে যায়। বাঘের এমন কাণ্ড দেখে জন খুবই অবাক হয়। সে বাঘকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লোকগুলো বাঘকে নিয়ে অন্য কুকুরদের সঙ্গে রেখে দেয়। বাঘ সেখানকার কুকুরগুলোর সাথে বন্ধুত্ব করতে চাইলে কোনো কুকুরই তার সাথে বন্ধুত্ব করতে রাজি হয় না। এতে তার অনেক মন খারাপ হয়। কিছুক্ষণ পর সে দেখতে পায় তাকে কেনার জন্য একটা লোক চলে এসেছে। লোকটার নাম প্যারল্ট। সে মেইল ডেলিভারির কাজ করে। মেইল ডেলিভারি করা গাড়ির জন্য পেরল্টের কুকুরের প্রয়োজন পড়ে, তাই সে কুকুর কিনতে আলাস্কার বাজারে এসেছে। পেরল 2টা কুকুরের দাম দিয়ে একটা কুকুর কিনে নেয়, আর সেই কুকুরটা হলো বাঘ। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ফ্রাঙ্কুস তাকে বলে, আমাদের তো 2টা কুকুরের প্রয়োজন, তুমি একটা কুকুর কেন এনেছো? উত্তরে পেরল বলে, এই কুকুরটার নাম হলো বাঘ, আর সে একাই 2টো কুকুরের কাজ করতে পারে। তাছাড়া বাঘ অন্য সব কুকুরদের থেকে বড় আর শক্তিশালী। এরপর পেরল বাঘ বাকি কুকুরদের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই কুকুর দলের লিডারের নাম স্পিড। এরপর পেরল সব কুকুরগুলোকে একটা ম্যাপ দেখায় আর বলে, আজ আমাদের মেইল ডেলিভারি করার জন্য এখানে যেতে হবে। এরপর সে বাঘের গলায় একটা বেল পরিয়ে তাকে দাঁড় করিয়ে দেয় গাড়ি টানার জন্য। কিন্তু সবার সাথে বাঘ তাল মিলিয়ে চলতে পারছিল না, কারণ এই কাজটা ছিল বাঘের জন্য একেবারে নতুন। এজন্য গাড়িটা উল্টে যায়। ফ্রাঙ্কুস বাঘের ওপর অনেক রাগ করে, কিন্তু পেরল তাকে উৎসাহ দিয়ে আবার চলতে বলে। বাঘ তখন আবারও চলতে শুরু করে। সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়, তাই তারা একটা জায়গায় তাঁবু গেড়ে ঘুমিয়ে পড়ে। সেখানে অনেক ঠান্ডা থাকার কারণে বাঘ নিজেকে মানিয়ে নিতে পারছে না। সে কোনোভাবেই বুঝতে পারছিল না কিভাবে এখন রাত পার করবে। এদিকে হঠাৎ করে বাঘের সামনে কালো আর খুব ভয়ঙ্কর একটা নেকড়ে চলে আসে। বাঘ সেই নেকড়েকে দেখতে পেয়ে পেছনের দিকে যেতে থাকে। তখনই তুষারে ঢাকা একটা কুকুরের ওপর তার পা পড়ে। এরপর বাঘ সামনে তাকিয়ে দেখতে পায় সেই নেকড়েটা সেখানে নেই। বাঘ সেই কুকুরটাকে সেখানে দেখে বুঝতে পারে তাকেও এই তুষারগুলোর ওপর এভাবেই রাত কাটাতে হবে, তাই সে সেখানে শুয়ে পড়ে। সকাল হলে আবার বাঘ চলতে শুরু করে, কিন্তু এখনো সে অন্যান্য কুকুরদের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। এভাবেই বাঘ কোনো রকমে মেইল ডেলিভারির কাজ চালিয়ে যেতে থাকে। আর রাত হয়ে গেলে তারা আবারও তাঁবু গাড়ে। সেই কুকুরগুলোকে পেরলটা মাছ খেতে দেয়। তখন বাঘ লক্ষ্য করে কুকুর দলের ক্যাপ্টেন স্পিড অন্য এক কুকুরের মাছ কেড়ে নিচ্ছে। এটা দেখে বাঘের অনেক কষ্ট হয়, তাই সে তার নিজের ভাগের মাছটুকু ওই কুকুরটাকে খেতে দেয়। বাঘ খুব ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল। আবার সকালবেলা তাদের যাত্রা শুরু হয়। সব কুকুররা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা একটা জায়গায় গিয়ে পানি খেতে থাকে, কিন্তু সেখানে গিয়েও স্পিড স্বার্থপরের মতো পানি পান করে। স্পিড তাদের কাউকে পানি দিচ্ছে না। বাকি স্পিডের এমন ব্যবহার দেখে অন্য একটা জায়গায় পানি পান করার রাস্তা তৈরি করে। তারপর সব কুকুরগুলো দৌড়ে গিয়ে সেখান থেকে পানি পান করে, কিন্তু এই ব্যাপারটা স্পিডের একদমই পছন্দ হয় না। এদিকে ধীরে ধীরে বাঘ সবার সাথে তাল মিলিয়ে দৌড়াতে শিখে যায়। হঠাৎ করে একদিন ফ্রাঙ্কোস নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া বরফের স্তর পরীক্ষা করতে যায়। ঠিক সেই সময় সে বরফের আস্তরণ ভেঙে পানির নিচে চলে যায়। সে ওই বরফের নিচ দিয়ে ভেসে যেতে থাকে। অবস্থা বেগতিক দেখে বাঘ ফ্রাঙ্কোসকে বাঁচানোর জন্য বরফের আস্তরণের ভেতরে লাফ দেয়। বাঘ অনেক কষ্ট করে ফ্রাঙ্কোসের জীবন বাঁচায়, আর সে ফ্রাঙ্কোসকে উপরে তুলে আনে। কিন্তু তখনই পানির নিচে তীব্র স্রোতের কারণে বাঘ ভেসে যায়। পেরল বাঘকে বাঁচানোর জন্য ছটফট করছিল, কিন্তু সে বাঘকে কোথাও খুঁজে পাচ্ছিল না। পেরল তার ছুরি দিয়ে বরফের আস্তরণ ভাঙার চেষ্টা করে, কিন্তু এই কাজটা করতে গিয়ে তার ছুরিটাই ভেঙে যায়। বাঘকে খুঁজে না পেয়ে পেরল্ট অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ পর বরফ ভাঙার জন্য পেরল্টের হাতে একটা লাঠি দেওয়া হয়। সে তখন বরফ ভাঙতে শুরু করে। ঠিক তখনই তার মনে হয় লাঠিটা তার হাতে কে দিয়েছে। সে ঘুরে তাকিয়ে দেখে পেরল্টের বরফ ভাঙতে কষ্ট হচ্ছিল। এটা দেখে বাঘ তার জন্য লাঠি নিয়ে এসেছে। পেরল তখন বাঘকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত ভালো কেন? পেরল্ট আর ফ্রাঙ্কোস দুজনেই বাঘের ওপর অনেক খুশি হয়ে যায়। এটা দেখে লিডার দলের স্পিড হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। এদিকে বাঘ সেখানে আবার একটা খরগোশ দেখতে পায়
আর সে খরগোশটার পেছনে ধাওয়া করে খেলতে শুরু করে। বাঘের সাথে বাকি কুকুররাও তার সাথে খেলতে শুরু করে। বাঘ সফলভাবে সেই খরগোশটাকে ধরে ফেলে। খরগোশটাকে ধরার কিছুক্ষণ পর সে আবার খরগোশটাকে ছেড়ে দেয়, কারণ সে খেলার ছলে তাকে ধরেছিল। কিন্তু হঠাৎ করে স্পিড সেখানে এসে খরগোশটাকে তার মুখে নিয়ে মেরে ফেলে। বাঘ যখন এর প্রতিবাদ করতে যায়, স্পিড তার উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে। স্পিড সবার সামনে তার ক্ষমতা দেখিয়ে বোঝায় তার বিরুদ্ধে কেউ গেলে তার অবস্থা এমনই হবে। তখন সেখানকার একজন বাঘের পক্ষে কথা বলতে যায়, আর এ কারণে স্পিড তাকেও মারতে যায়। তখনই বাঘের সামনে সেই কালো রঙের নেকড়েটা আবার আসে। সে বাঘকে তার ভাষা বোঝায়, যেখানে যে তোমার সাথে যেমন ব্যবহার করবে তাকেও ঠিক সেই ব্যবহার ফিরিয়ে দিতে হবে। বাঘ সঙ্গে সঙ্গে স্পিডের ওপর আক্রমণ করে। সে স্পিডকে উপরে তুলে এমন এক আছাড় মারে, এতে করে স্পিড বুঝতে পারে বাঘের শক্তির কাছে সে কিছুই না। কিন্তু বাঘের এত শক্তি থাকার পরেও সে কখনো প্রতিবাদ করেনি। সেখানকার প্রতিটা কুকুর বাঘের পক্ষে ছিল। স্পিড তখন বুঝতে পারে সব কুকুরগুলো তাকে বাদ দিয়ে বাঘকে তাদের লিডার মনে করছে। এজন্য স্পিড তাদের দল ছেড়ে সেখানে চলে যায়। এদিকে পরের দিন পেরোল তাদের যাত্রা শুরু করার জন্য স্পিডকে ডাকতে থাকে। স্পিড যখন আসছিল না, তখন বাঘ তার সামনে যায় লিডারশিপ নেওয়ার জন্য। কিন্তু বাঘ নতুন কুকুর বলে পেরোল তার পুরাতন কুকুরগুলোকে লিডারশিপ দিতে চায়। কিন্তু সেখানে থাকা সব কুকুরগুলো নিজে থেকেই সরে যায়, কারণ সেই কুকুরগুলো চাচ্ছে বাঘ তাদের লিডার হোক। পেরোল তখন বাধ্য হয়ে বাঘকে কুকুরদের লিডার বানায়। বাঘ লিডারশিপ পাওয়ার পর স্পিডের চাইতেও বেশি গতিতে দৌড়াতে শুরু করে। এটা দেখে পেরোল ও ফ্রাঙ্কোস দুজনেই খুব খুশি হয়ে যায়। চলতে চলতে সেখানে হঠাৎ করে বরফের ধস নেমে আসে। পেরোল বাঘকে বাম দিকে যেতে বলে, কিন্তু বাম দিকে বাঘ দেখতে পায় সেই কালো নেকড়েটা আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। তাই বাঘ দৌড়াতে দৌড়াতে ডান দিকেই ছুটে যায়। সে পেরোলটের কথা না শুনে সেই রাস্তা দিয়ে ছুটে চলে। বাঘ সেই তুষার ধসকে অতিক্রম করে তাদের গন্তব্যে পৌঁছায়। পেরোল্ট আর ফ্রাঙ্কোস তখন বুঝতে পারে বাঘ খুবই বুদ্ধিমান এবং সাহসী একটা কুকুর। এদিকে শহরের প্রতিটা মানুষ তাদের মেইল পেয়ে অনেক খুশি। শহরে সেই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরে বাঘ তার নিজের মনের মধ্যে অনেক আনন্দ পেতে থাকে। সে তখন মনে মনে সিদ্ধান্ত নেয় সে তার মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই মানুষদের মুখে হাসি ফুটিয়ে যাবে। এই শহরের একটা কেবিনে জন এসে উঠেছে। জন হলো সেই ব্যক্তি যার সাথে বাঘের আলাস্কার বাজারে দেখা হয়েছিল। জন টেবিলে বসে তার ওয়াইফের কাছে একটা চিঠি লিখছে। আজকে জনের ছেলে টিমের জন্মদিন। টিম অনেকদিন আগেই মারা গিয়েছে। জন তার ছেলের শোক সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে এসেছে। অন্যদিকে আবার সেই কালো নেকড়েটা বাঘের সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ সেই কালো নেকড়েটা সবসময় বাঘকে তার চোখে চোখে রাখছে। বাঘ বুঝতে পারে নেকড়েটা তাকে সঠিক পথ দেখানোর জন্য তার পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। পরের দিন সকালে যখন বাঘ সকলের মেইল সংগ্রহ করে তার শহরের দিকে ফিরবে, ঠিক তখনই জন দৌড়ে আসে চিঠিটা দেওয়ার জন্য, কারণ সে দেরি করে ফেলেছে। বাঘ চলে যাচ্ছিল, কিন্তু সে জনকে দেখতে পেয়ে ফিরে আসে আর জনের কাছ থেকে মেইলটা নিয়ে আবার যাত্রা শুরু করে। জনের সাথে এটা বাঘের দ্বিতীয় সাক্ষাৎ ছিল, তাই তারা দুজনই দুজনকে চিনতে পারে। এর কিছুদিন পর বাঘ আবার সেই শহরে আসে মেইল ডেলিভারি করার জন্য। শহরের সবাই তখন পেরল্টের প্রশংসা করে আর বলে, তুমি খুব দ্রুত সময় আমাদের কাছে মেইল পৌঁছে দাও। এর কিছুক্ষণ পর পেরোল্টের কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মেইল আসে। সেখানে লেখা ছিল, খুব অল্প সময়ের মধ্যে টেলিগ্রাম ব্যবস্থা চালু হতে যাচ্ছে। তোমাকে আর কষ্ট করে কুকুরদের মাধ্যমে মেইল পৌঁছাতে হবে না। তুমি তোমার কুকুরগুলোকে বিক্রি করে শহরে ফিরে এসো। পেরোল্টের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাধ্য হয়ে কুকুরগুলো বিক্রি করে দেয় আর সে ফ্রাঙ্কোসকে নিয়ে তার শহরে ফিরে যায়। এদিকে পেরোল চলে যাওয়াতে বাঘ ও তার সঙ্গীরা অনেক কষ্ট পায়। তারপরেই বাঘ আর তার সঙ্গীদেরকে হল নামের একজন লোক কিনে নেয়। হল হলো স্বর্ণ সন্ধানকারী একজন লোভী মানুষ। সে বাঘ আর সঙ্গীদেরকে কিনে নেয় গাড়ি টানার জন্য। সে তার গাড়িতে প্রচুর পরিমাণে জিনিস উঠিয়ে নেয়। এজন্য কুকুরগুলোর গাড়ি টানতে অনেক কষ্ট হচ্ছিল। বাঘ ভালোভাবে চলতে পারছিল না বলে হলের সহযোগী বাঘের গায়ে আঘাত করতে যায়। ঠিক সেই সময় জন এসে তাকে বাধা দেয়। জন তাকে বলে, এখন স্বর্ণ সন্ধান করার সঠিক সময় নয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে তুষার ধ্বংস হচ্ছে। সেখানে গেলে তোমরা মারাও যেতে পারো আর এই কুকুরগুলোর জীবন চলে যেতে পারে। কিন্তু হল তার কোনো কথাই শোনে না। কুকুরগুলোকে বাধ্য করে সেদিকে নিয়ে যায়। সে বাঘ ও তার সঙ্গীদের অনেক পরিশ্রম করায়, কিন্তু বাঘ দায়িত্ব নিয়ে তার কাজগুলো করে যেতে থাকে। তার সঙ্গীদের যেন বেশি কষ্ট না হয়, তাই সে বেশিরভাগ শক্তি নিজের উপরে খাটায়। একসময় বাঘ ক্ষুধা আর পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে রেগে গিয়ে জন বন্দুক বের করে তাকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই আবার জন সেখানে হাজির হয়ে তাকে বাধা দেয়। সে বলে, একটা নিরীহ কুকুরকে তুমি কেন মেরে ফেলতে চাইছো? সেখানে হলের পক্ষে কেউ ছিল না, তাই হল
হল অন্য কুকুরদের নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু বাঘ অজ্ঞান থাকার কারণে সেখানেই পড়ে থাকে। জন তখন বাঘকে তার বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর বাঘের জ্ঞান ফেরে। জন বাঘকে বলে হল তার অন্য সঙ্গীদেরকে নিয়ে চলে গিয়েছে, আর তারা তুষার ধসের কারণে মারাও গিয়েছে। তুমি এখন মুক্ত, তোমার যেখানে যাওয়ার ইচ্ছে হয় তুমি চলে যেতে পারো। জন কথা বলে সেখান থেকে একটা বাড়ি চলে যায়। এদিকে বাঘ তার দুঃখী মন নিয়ে রওনা হয় কোনো এক জায়গায় যাওয়ার জন্য। যাওয়ার সময় বাঘ দেখতে পায় বাড়ির ভেতর কেউ জনকে মারছে, আর জনকে যে মারছে সে আর কেউ নয়, বরং সে ছিল হল। অর্থাৎ হল এখনো মরেনি। বাঘ সাথে সাথেই সেই বাড়ির ভেতরে গিয়ে হলের ওপর আক্রমণ করে। এদিকে বাড়ির সবাই তখন জানতে পারে হল একজন লোভী আর পাষাণ হৃদয়ের মানুষ, তাই সবাই মিলে হলকে সেখান থেকে বের করে দেয়। বাঘ ও জন এরপর বাসায় ফিরে আসে। জন বাসায় এসে গ্লাসে করে মদ খাচ্ছিল, যেটা বাঘের একদমই পছন্দ হয় না। তাই বাঘ টেবিলে থাকা গ্লাসটা ফেলে দেয় আর জনের মদের বোতলটা বাইরে নিয়ে যায়। বাঘ বাইরে গিয়ে সেই মদের বোতলের উপর বসে পড়ে, যাতে করে জন বোতলটাকে খুঁজে না পায়। জন বাইরে এসে বাঘকে সেখান থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু বাঘ খুব ভারী হওয়ার কারণে সে ব্যর্থ হয়। এরপর জন সেখানেই বসে পড়ে আর তার দুঃখী মন নিয়ে বাঘের কাছে তার মনের কথাগুলো শেয়ার করতে শুরু করে। জনের কষ্টের কথাগুলো জানতে পেরে বাঘও অনেক কষ্ট পাচ্ছিল। সে মুখে কিছু বলতে না পারলেও ইশারার মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেয়। দুজনের মধ্যে ধীরে ধীরে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। বাঘ তার জীবনে এই প্রথম এমন একজন মানুষকে খুঁজে পেয়েছে যে কিনা তাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। এরপর জন বাঘকে ইউকনের ম্যাপ দেখায়, যেখানে গেলে তারা অনেকগুলো সোনা খুঁজে পাবে, আর সেই সোনাগুলো যদি তারা খুঁজে পায় তাহলে ভবিষ্যতে তারা অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তারা দুজন আলাপ আলোচনা করে সকালে একটা নৌকার ব্যবস্থা করে। তারপর তারা দুজন মিলে সেই নৌকায় করে নদীপথে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। নদীটা ঝর্ণার দিকে প্রবাহিত, তাই সেই নদীতে অনেক বেশি স্রোত ছিল। একসময় নৌকাটা ঝর্ণার স্রোতে নিচে পড়ে যায়। নৌকাটা ফুটো হয়ে নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। এরপর জন আর বাঘ তীরে এসে পায়ে হাঁটতে শুরু করে। তারা তাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসে। এবার তারা দুজন সেখানে থাকার জন্য একটা ঘর খুঁজে পায়, কিন্তু ঘরটা ছিল খুবই নোংরা। জন আর বাঘ মিলে ঘরটাকে পরিষ্কার করে ফেলে। এরপর রাত হলে জন আর বাঘ সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হল তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গিয়েছে, কিন্তু ততক্ষণে জন আর বাঘ সেখান থেকে চলে গিয়েছে। হল তাদেরকে দেখতে না পেলেও মাটিতে একটা ম্যাপ দেখতে পায়। ম্যাপটা দেখে সে বুঝতে পারে তারা এখন কোথায় আছে। পরের দিন সকালে জন নদীতে গোসল করার সময় একটা স্বর্ণের টুকরো খুঁজে পায়, আর এটা সে বাঘকে দেখায়। এরপর তারা দুজনে মিলে স্বর্ণ খুঁজতে থাকে। তারা দুজনেই সেখান থেকে অনেক স্বর্ণ খুঁজে পায়। বাঘ দূরে একটা সাদা নেকড়েকে দেখতে পায়। নেকড়েটাকে বাঘের খুবই পছন্দ হয়। জন এটা বুঝতে পেরে বাঘকে বলে নেকড়েটাকে খুঁজে বের করার জন্য। বাঘ নেকড়েটাকে খোঁজার সময় দেখতে পায় নদীতে একটা ভাল্লুক মাছ শিকার করছে। ভাল্লুকটা বাঘকে দেখতে পেয়ে গর্জন করে ওঠে। বাঘ ভয় পেয়ে ভাল্লুকটার পাশ কেটে সাদা নেকড়ের এলাকাতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সাদা নেকড়েটা বাঘের সামনে আসে, আর সেই নেকড়েটা বাঘকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। বাঘ তখন নেকড়েটার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু সাদা নেকড়েটা বাঘের ভাষা বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। এরপর বাঘ জনের কাছে ফিরে আসে। পরের দিন সেই সাদা নেকড়েটা তার দল নিয়ে মাছ শিকার করতে আসে। বাঘ দূর থেকে তাকে দেখতে থাকে। নেকড়েদের মধ্যে একজন মাছ শিকার করার সময় নদীতে পড়ে যায়। ঠিক সেই সময় বাঘ এটা দেখতে পেয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচায়। বাঘ তাদের সকলের সামনে তার সাহস আর বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এভাবে করে বেশ কিছুদিন কেটে যায়। দেখা যায় বাঘ তাদের বন্ধু হয়ে গিয়েছে। তারা সবাই এখন একসঙ্গে খেলাধুলা করে। বাঘ তাদের সকলের সঙ্গে বেশ ভালো সময় কাটায় আর ভালোভাবে শিকার করতেও শিখে যায়। এমনকি সে জঙ্গল থেকে শিকার করে জনের জন্য নিয়ে যায়। এতে করে জন অনেক খুশি হয়, কিন্তু ধীরে ধীরে বাঘ তাদের সঙ্গেই বেশি সময় কাটাতে থাকে। এতে করে জন সেখানে অনেক একাকিত্ব বোধ করে। পরের দিন সকালে বাঘ জনের টুপি নিয়ে দুষ্টুমি করতে থাকে। কিছুক্ষণ পর সেই সাদা নেকড়েটা আসে বাঘকে তার সঙ্গে খেলতে নিয়ে যাওয়ার জন্য। বাঘ তখন দৌড়ে তার সাথে চলে যায়। অন্যদিকে জন বাঘের পিছু করে। সে বুঝতে পারে বাঘ তার আসল পরিবার খুঁজে পেয়েছে, এটাই তার পরিবার, আর এখানে থাকতে সে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। বাঘকে দেখে জনেরও তার পরিবারের কথা মনে পড়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় সে তার পরিবারের কাছে ফিরে যাবে। এরপর বাঘ যখন জনের কাছে ফিরে আসে, জন তখন বাঘকে বলে তুমি তোমার পরিবারকে খুঁজে পেয়েছো, তুমি এখানেই থাকো। একথা শুনে বাঘ একটু কষ্ট পায়। সে সেই সাদা নেকড়েটার কাছে চলে যায়। তখন সেই নেকড়েটা বাঘের মন খারাপের কারণ
বুঝতে পারে। নেকড়েটা বাঘকে জনের কাছেই থাকতে বলে। সেদিন রাতেই হল জনের ওপর হামলা করে, ফলে জনের হাতে থাকা আগুন ঘরের ভেতরে পড়ে যায়। পুরো ঘরে আগুন লেগে যায়। দূর থেকে বাঘ আগুনের ধোঁয়া দেখতে পায়। বাঘ তখন বুঝতে পারে হয়তো জনের কোনো বিপদ হয়েছে। সে তখন জনের কাছে ছুটে যেতে থাকে। এদিকে হল জনের কাছে সোনা চায়। জন তার কাছে থাকা সকল সোনা তাকে দিয়ে দেয়, কিন্তু হল মনে করে তার কাছে আরো সোনা আছে। তাই সোনা না দেওয়ার কারণে সে জনকে গুলি করে। সেই সময় সেখানে বাঘ চলে আসে। বাঘ হলকে উপরে তুলে সে আগুনের মধ্যে ফেলে দেয়। এতে করে হল সেখানেই মারা যায়। এদিকে জনের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। তার এমন অবস্থা দেখে বাঘ অনেক কষ্ট পেতে থাকে। সে ইশারার মাধ্যমে বাঘকে বোঝাতে চায় যে তার জন্যই আজ এরকম হয়েছে। বাঘ যদি তার সঙ্গে থাকতো তাহলে তার এমন অবস্থা করতে পারতো না। জন তখন তাকে বলে, তুমি একদম কষ্ট পেও না, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। এখানে তোমার কোনো দোষ নেই। আসলে আমরা মানুষ নামের জাতিটাই অনেক স্বার্থপর। আর আমার জীবনের শেষ ইচ্ছে, আমি মরে গেলে তুমি আমার জন্য একদমই মন খারাপ করবে না। তুমি তোমার জীবনে অনেক কষ্ট করেছো। আমি এখন চাই তুমি তোমার পরিবারের সঙ্গে হাসি খুশিতে জীবন পার করো। বাঘের কোলে মাথা রেখে জন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা ছিল বাঘের কাছে তার জীবনের সবচাইতে কষ্টের দিন। সে তার জীবনে এরকম কষ্ট কোনোদিন পায়নি। বাঘ প্রতিদিন জনের কবরের কাছে এসে মন খারাপ করে বসে থাকে। সাদা নেকড়েটা এসে তাকে অনেক সান্ত্বনা দেয়। সে সব সময় বাঘের মন ভালো রাখার চেষ্টা করে। কিছুদিন পর দেখা যায় বাঘের দুটো বাচ্চা জন্মগ্রহণ করেছে। তবে বাঘ এখন আর আগের মতো নেই। সে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। সে তার জীবন নিয়ে অনেক খুশি। কিন্তু জনের মৃত্যুর অনেক বছর পার হয়ে যাওয়ার পরেও বাঘ আজও জনকে মিস করে। আর এখানেই শেষ হয়ে যায় দ্য কল অফ দ্য ওয়াইল্ড মুভির গল্পটা। আসলে এই অবুঝ প্রাণীগুলোর ভালোবাসা এমনই। কেউ একটু সহনশীল হয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করলেই তারা তাদেরকে সহজে ভোলে না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা শুধু শুধু এসব প্রাণীদেরকে আঘাত করে, যেটা করা একদমই ঠিক নয়। বরং আমাদের উচিত কোনো ক্ষুধার্ত প্রাণীকে দেখতে পেলে তাদেরকে খাবার দেওয়া। কারণ এই অবুঝ প্রাণীগুলোর নিঃস্বার্থ ভালোবাসার কাছে কোটি কোটি টাকাও মূল্যহীন। আসুন আমরা এদের সঙ্গে সহনশীল হই আর তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করি। এতে করে আমাদের পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে।